হ্যালো ফিউচার ডক্টর, তোমরা তোমাদের জীবনে যে মহান প্রফেশনটি বেছে নিয়েছো, যে নোবেল প্রফেশনটি বেছে নিয়েছো, সেই প্রফেশনের ক্ষেত্রে, সেই পেশার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার হবে, সবথেকে গুরুত্বপূর্ণ যে হাতিয়ারটি দরকার হবে, সেটা কি? সেটা বলতে পারবে? সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। অর্থাৎ এই ধৈর্যের পরীক্ষা যদি তোমরা উত্তীর্ণ না হতে পারো, এই ধৈর্যকে যদি তোমরা কন্ট্রোল করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের যে প্রফেশন, সেই প্রফেশনে তুমি মহান হতে পারবে না। কেন বলছি আজকে এই কথা? এর পেছনের কারণ নিশ্চয়ই তোমরা কেউ হয়তো উপলব্ধি করতে পেরেছো কেন আমি এই কথাটি বলতে চলেছি, বা কেন এই কথাটি আমি বলছি। এর কারণ তোমরা নিশ্চয়ই শুনেছো যে কালকে মহামান্য মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে রিটেস্টের অর্ডার দেওয়া হয়েছিল। অর্থাৎ যে 75 স্টুডেন্ট 3 জুনের আগে অ্যাপ্লিকেশন করেছিল যে তাদের পাওয়ার সাপ্লাইয়ের যে আউটেজের প্রবলেমে তারা ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি, অর্থাৎ তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল পরীক্ষার হলে, সেটা তারা পায়নি। সেই কারণে তারা কোর্টে মুভ করে এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে তাদের হিয়ারিং চলে, এবং তাদের হিয়ারিং শোনার পরে মধ্যপ্রদেশ সিঙ্গেল বেঞ্চ 30 জুন রায় দিয়েছিল যে এই 75 স্টুডেন্ট যারা 3 জুনের আগে অ্যাপ্লিকেশন করেছিল তাদের রিটেস্ট নেওয়া হোক। অর্থাৎ এনটিএকে মধ্যপ্রদেশ হাইকোর্ট অর্ডার করেছিল রিটেস্ট নেওয়ার জন্য। এই অর্ডারের কপি পাওয়ার পরে বা এই রায় পাওয়ার পরে এনটিএ আজ অর্থাৎ 2 জুলাই এনটিএ মহামান্য মধ্যপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মুভ করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে। সেখানে গিয়ে এনটিএ জানায় যে যদি আবার নতুন করে রিটেস্ট নিতে হয় এই 75 স্টুডেন্টের জন্য, তাহলে সবথেকে যেটা প্রবলেম আসবে বা তাহলে যে কোশ্চেনটি ফিউচারে অ্যারাইজ হবে সেটা হচ্ছে কোশ্চেনের লেভেল, অর্থাৎ কোশ্চেনটি কি লেভেলে সেট করা হবে। তো এই সমস্ত বিষয় থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা। খুব সংক্ষিপ্ত আকারে আজকে ভিডিওটি আলোচনা থাকবে। এবার দেখে নেওয়া যাক যে মধ্যপ্রদেশ হাইকোর্টে আজকে কি হলো। মধ্যপ্রদেশ হাইকোর্ট স্টেজ ইটস ওন অর্ডার অন NEET UG retest. The NTA challenged the single bench order, after which Honorable Justice Vivek Rushia and Honorable Justice Binod Kumar Dwivedi stayed the order for retest. কি বলা হয়েছে? মধ্যপ্রদেশের হাইকোর্টে যখন আজ এনটিএ ডিভিশন বেঞ্চে মুভ করে, অনারেবল জাস্টিস বিবেক রুশিয়া অ্যান্ড অনারেবল জাস্টিস বিনোদ কুমার দ্বিবেদী আজ এই ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে স্টে করে দিলেন, তাকে এই টেস্টটি এখনই কন্ডাক্ট যাতে না করতে লাগে বা এখনই এই রিটেস্টের যে অর্ডারটি কার্যকারী না হয়। অর্থাৎ এটাকে কিছু সময়ের জন্য এটাকে পোস্টপোন করে দেওয়া হলো, এবং নেক্সট ডেট অফ হিয়ারিংয়ের ডেট কবে দেওয়া হয়েছে? নেক্সট ডেট অফ হিয়ারিং দেওয়া হয়েছে 10 জুলাই। অর্থাৎ 10 জুলাই পর্যন্ত এই যে রিটেস্টের যে ব্যাপারটি সেটা আপাতত স্টে থাকছে। এ ডিভিশন বেঞ্চ অফ মধ্যপ্রদেশ হাইকোর্ট হ্যাজ স্টেড অ্যান আর্লিয়ার অর্ডার বাই সিঙ্গেল বেঞ্চ ডাইরেক্টিং দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ টু কন্ডাক্ট দ্য NEET UG এক্সামিনেশন। Once again, 75 candidate who appears the court complaining of power outages at various centers in Indore and Ujjain. তাহলে ইন্দোর এবং উজ্জয়িনে যে এক্সামের সেন্টার ছিল সেখানে তাদের পাওয়ার কাট অফ চলছিল, অর্থাৎ সাপ্লাই অ্যাভেলেবেল ছিল না, যার কারণে তাদের পরীক্ষা দিতে সমস্যা হয়। তাই 30 তারিখে সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছিল যে সেই রায়টিকে আজকে স্টে করে দিল মধ্যপ্রদেশেরই সেম মধ্যপ্রদেশের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে এই রায়টিকে স্টে করে দিল। এখন এই তোমাদের নিট জার্নিটাকে যদি আমরা একটু সামারাইজ করে দেখে নিই, তাহলে ব্যাপারটি এরকম দাঁড়ায়। 4 মে তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়েছিল, 14 জুন তোমাদের রেজাল্ট বেরিয়েছিল, অর্থাৎ 14 জুনই এক্সপেক্টেড ডেট ছিল অ্যাজ পার শিডিউল। 14 জুনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনোর কথা ছিল, এনটি কিন্তু সেই মোতাবেক রেজাল্ট বের করে দিয়েছিল। এর পরবর্তীতে কি হয়? মধ্যপ্রদেশ ইন্দোর এবং উজ্জয়ন এই দুটো শহরে কিছু কিছু সেন্টারে প্রবলেম হয়, যে পাওয়ার সাপ্লাই নিয়ে প্রবলেম হয়, তারা কোর্টে মুভ করে এবং কেস করে। সেখানে বলা হয় যে 3 জুনের আগে যে সমস্ত ক্যান্ডিডেট
তারা এই অ্যাপিয়ার হয়েছিল কোর্টে, অর্থাৎ কেস করেছিল, অর্থাৎ কোর্টে মুভ করেছিল, তাদের কেসটি হিয়ারিং হয় এবং তাদের কেসটিকে মান্যতা দেওয়া হয় এবং তাদের কেসটিকে মান্যতা দিয়ে 30 জুন অনারেবল এমপি মধ্যপ্রদেশ হাইকোর্ট অর্ডার ফর রি-নিট 75 স্টুডেন্ট দোজ অ্যাপিয়ার বিফোর কোর্ট বিফোর 3rd জুন 2025। অর্থাৎ যেটা আমি আগে তোমাদের বললাম যে এই 3rd জুনের আগে যে সমস্ত স্টুডেন্ট মধ্যপ্রদেশের হাইকোর্টে মুভ করেছিল তাদের রিটেস্ট নেওয়ার জন্য মধ্যপ্রদেশ হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল। সেই অর্ডারটিকে কি করে চ্যালেঞ্জ করে এনটিএ মুভ টু ডিভিশন বেঞ্চ সেম হাইকোর্ট, অর্থাৎ মধ্যপ্রদেশ হাইকোর্টে এনটিএ কি করে সেই সিঙ্গেল বেঞ্চের রায়টিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ থেকে আজ অর্থাৎ 2 তারিখে স্টেট অর্ডার অফ সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ আজ, অর্থাৎ কত 2/7/25 আজ কি হলো, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের ওই রায়টিকে স্টে করে দিল, অর্থাৎ আপাতত রিটেস্ট হচ্ছে না। নেক্সট ডেট অফ হিয়ারিং কত 10 জুলাই, অর্থাৎ আজকে 2 জুলাই, নেক্সট ডেট অফ হিয়ারিং 10 জুলাই, অর্থাৎ 8 দিন পরে। এখন প্রবাবিলিটি কি হতে পারে? দেখো, কোর্টের ব্যাপার, এটা তো আমরা বলতে পারি না। কোর্ট থেকে যে রায়টি দেবে সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, যেমনটি 2024-এ মেনে নিতে হয়েছিল। এখানে একটু আমি তোমাদের 2024-এর ঘটনাটা আমি হালকা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। 2024-এও বিভিন্ন হাইকোর্ট ঘুরে কেসটি চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও সেখানে এক ডেটে তার সমাধান হয়নি, সেখানেও তারিখের উপর তারিখ পায়। প্রত্যেকটি ডেটে এমন অবস্থা হচ্ছিল যেন এটা কোনো সিনেমার একটা থ্রিল সিনেমা বা একটা অ্যাডভেঞ্চারাস সিনেমা থেকে কম নয়। এখানে তোমরা বিষয়টিকে অন্যভাবে নিও না যে সিনেমা ওয়ার্ডটি আমি ইউজ করলাম। কেন আমি বললাম, প্রত্যেকটি হিয়ারিংয়ে মনে হলো যে এই হিয়ারিংয়ে বুঝি নিট ক্যান্সেল হয়ে যাবে, রি-নিটের অর্ডারটি আসবে। এবার তোমরা ভাবো যে ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল তাকে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনো, এই যে 1 থেকে 1.5 মাস সময় থাকে, এই যে 1 থেকে 1.5 মাস এই সময়টি তাদের কিভাবে কেটেছিল, যদি তোমরা কেউ ড্রপার থেকে থাকো তাহলে তোমরা সেটা রিয়েলাইজ করতে পারবে, বা যারা তোমরা ক্লোজলি মনিটর করে থাকবে তারা রিয়েলাইজ করতে পারবে। প্রত্যেকটি মুহূর্তে তাদের মনে হচ্ছিল এই যে রিল্যাক্স, এই যে ফ্রি টাইম, সেই টাইমটাও তাদের হয়, তারা হয়তো কেউ ভাবছে যে আমাদের পড়াশোনা করতে হবে, আবার কেউ ভাবছে যে দেখা যাক রেজাল্টটা বেরোনোর পরে কি হয়। তাহলে এই যে দোলাচলে চলছিল, এমতো অবস্থায় প্রত্যেকটি হিয়ারিংয়ে মনে হতো যে এইবারে বুঝি আজকে ফাইনাল অর্ডার বেরিয়ে যাবে, হয় রি-নিট হবে, নাহলে রেজাল্ট পাবলিশ হবে। কেন ইমাজিন 2024-এ 3 বার রেজাল্ট পাবলিশ হয়েছিল, অর্থাৎ 3 বার র্যাঙ্কিং কার্ড প্রকাশিত হয়েছিল। ইভেন লাস্ট ডেট অফ হিয়ারিংয়ে, অর্থাৎ ফাইনাল যে হিয়ারিংটা হয়েছিল চিফ জাস্টিসের বেঞ্চে, কেন ইমাজিন সেদিনও একটি কোশ্চেনের ভুল বেরোয়, সেদিনও একটা কোশ্চেনের মার্কস রিভাইজ করতে হয়। তা এমতো অবস্থায় 2024-এর নিট জার্নি শেষ হয়েছে, তারপরে কাউন্সিলিং শুরু হয়েছিল। 2024-এর কাউন্সিলিং শুরু হয়েছিল 14ই আগস্ট থেকে। তবে এবার মনে হচ্ছে এই যে কেসের যে ডিউরেশন চলতে শুরু করেছে, যদি এইভাবে চলতে থাকে তাহলে এটা বলা মুশকিল যে এবারও তোমাদের কবে কাউন্সিলিং শুরু হতে পারে। তাহলে 10 জুলাইয়ে যে তোমাদের পরবর্তী ডেট অফ হিয়ারিং আছে, এখানে দুটো সম্ভাবনা উঠে আসতে পারে। এক, আপহেল্ড করতে পারে সিঙ্গেল বেঞ্চের রায়টিকে, অর্থাৎ ডিভিশন বেঞ্চ আপহেল্ড করতে পারে। যদি আপহেল্ড করে তাহলে রি-নিট হবে, যদি আপহেল্ড করে তাহলে রি-নিট হবে। রি-নিট হলে নতুন রেজাল্ট হিসাবে যে স্কোর কার্ড আছে সেটির হিসাবে নতুন করে রেজাল্ট পাবলিশ হবে, নতুন করে র্যাঙ্কিং হবে। আর যদি ওটাকে স্ট্রাক ডাউন করে দেয়, তাহলে কি হবে, ওরা যে স্কোর পেয়েছে সেই স্কোর দিয়ে তাদের রেজাল্ট পাবলিশ হবে। তাহলে এই দুটো সম্ভাবনা হতে পারে, হয় আপহেল্ড করবে তাদের সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে, আর না হলে স্ট্রাক ডাউন করে দেবে। তাহলে যে স্কোরটি তারা পেয়েছে সেই স্কোরের উপরই তাদের সন্তুষ্ট থাকতে হবে এবং রেজাল্ট বেরোবে, রেজাল্ট পাবলিকেশন হবে, তারপরে গিয়ে হয়তো এই কাউন্সিলিং ব্যাপারটা আসতে পারে। তবে সিঙ্গেল বেঞ্চ রাইটটি দিয়েছিল এই আর্টিকেল 14-এর উপরে বেস করে। ওই যেটা বললাম, আর্টিকেল 14 গ্রান্টেড টু অল ফর ইকুয়াল অপরচুনিটিস। এই ক্ষেত্রে এখানে দেখো, কালকে আমি যে ভিডিওটি আমি তোমাদের জন্য দিয়েছিলাম, বা কালকে যে ভিডিওটি আমি এই রি-নিটের উপর করেছিলাম, সেখানে কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে সমস্ত ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু জানতো না যে কাট অফ মার্ক কত যাবে। তারা কিন্তু 24-এর রেসপেক্টে তাদের একটা মেন্টালিটি সেট করে গিয়েছিল পরীক্ষার হলে। সেখানে যাওয়ার পরে হঠাৎ যখন দেখে কোশ্চেন খুব টাফ হয়ে গেছে, এই প্রশ্নপত্র দেখে পরীক্ষার হলে
তাদের যে একটা স্ট্রেস ম্যানেজমেন্ট করে আবার নিজেকে শান্ত হয়ে নিজেকে কন্ট্রোল করে পরীক্ষা দিতে হয়েছিল, সেই সিচুয়েশনটা কিন্তু এবার এই যে 75 জনে যদি রিটেস্ট হয় তাহলে কিন্তু সেই সিচুয়েশনটা তাদের জন্য আসছে না। এবং তারা আরও সব থেকে বড় তাদের প্লাস পয়েন্ট সেটা কি, তারা এই রেজাল্ট জেনে গেছে যে তারা যদি 530+ পায় তাহলে কিন্তু এবার তারা একটি গভর্নমেন্ট কলেজ সিকিউর করতে পারবে। তাহলে তারা যে ওই যে 2024-এর মতো যে 650 পেতে হবে এই যে ব্যাপারটা সেটা তাদের মধ্যে থাকছে না। আরেকটা যেটা সব থেকে যেটা এনটিও এই কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে কি লেভেল অফ কোশ্চেন। এইটা নিয়ে যেটা আমি তোমাদের ওই ভিডিওতে অর্থাৎ কালকে ভিডিওতে আমি এই পয়েন্টও ডিসকাস করেছিলাম যে লেভেল অফ কোশ্চেন, এই কোশ্চেনের লেভেলটা এটা কি বরাবর করা কখনো সম্ভব? কেন ইমাজিন, তুমি এটা বলতে পারো, তুমি এটা ভাবতে পারো? তোমাদের সময় যে কোশ্চেনটি ছিল, যে লেভেল ছিল, যে ডিফিকাল্টি লেভেল যেটা ছিল, এবার যদি আবার তাদের জন্য করে কোশ্চেন তাহলে সেই কোশ্চেনের লেভেল কি সেই কোশ্চেনে বরাবর হতে পারে? হয় তার থেকে টাফ হবে, টাফ হলে এরা আবার কোর্টে যাবে। আর যদি তার থেকে ইজি হয়, এই যে 22 লাখ স্টুডেন্ট যারা রয়েছে তারাও তো কোশ্চেন তুলবে যে না আমাদের সময় কোশ্চেন টাফ ছিল, এবার কোশ্চেনটা ইজি হয়েছে। কোশ্চেনটা যদি ইজি হয় তাহলে এরা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তাহলে আর্টিকেল এই যে 14 যেটা ভায়োলেট হচ্ছিল, তাহলে এক্ষেত্রে কি এই আর্টিকেল 14 যথাযথ পালিত হবে, যথাযথ মান্য হবে? তো এই ধরনের যে সমস্যা দেখা দিয়েছে, তাহলে এখন দেখা যাক যে এই অনারেবল মধ্যপ্রদেশ হাইকোর্ট 10 জুলাইয়ে কি ডিসিশন দেন, কি রায় দেন, তার উপরে আলটিমেটলি বাকি সব কিছু ডিপেন্ড করছে। এখন আমরা যদি বলি বা এই যে কোর্টে যে কেস চলছে, যে হিয়ারিংয়ের ব্যাপার নিয়ে যেগুলো চলছে, এর ফলে আমাদের যে কাউন্সিলিং এর উপরে কি এফেক্ট পড়বে? আমরা তো অ্যাকচুয়ালি সবাই কাউন্সিলিংয়ের জন্যই এখন তাকিয়ে আছি, কারণ এখানে তো মাত্র 75 স্টুডেন্ট আছে 22 লাখ থেকে যারা এবার তোমরা পাস করে বসে আছো, তাদের ফিউচারটা তো তারা তো এখন তাকিয়ে তোমরা সবাই আছে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। তাহলে এই যে 75 জনের রেজাল্ট, এখন মুশকিল হচ্ছে এই 75 জনকে বাদ দিয়ে তো তোমাদের কাউন্সিলিং হতে পারে না, কারণ কারণ তাদেরও ফিউচার ডিপেন্ড করছে এই নিট পরীক্ষার উপরে। আর কাউন্সিলিং যদি একবার শুরু হয়ে যায়, এটা তো হয় না, তাহলে তো সিট লক হয়ে যাবে। কাউন্সিলিং যদি শুরু হয়ে যায়, যদি সিট অ্যালটমেন্ট হয়ে যায়, এবার তারা যারা পাস করে আসবে, কোয়ালিফাই করে আসবে, তখন তো তারা হয়তো সেই সিটটি পেতে পারবে যে সিটটি যদি এখন অ্যালটমেন্ট হয়ে যায়। তাই কাউন্সিলিং শুরু করা সম্ভব নয় ততক্ষণ না তাদের রেজাল্টটি ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখা যাক যে 10 জুলাই কি ডিসিশন আসে। 10 জুলাই ডিসিশনের উপর ডিপেন্ড করছে যে নেক্সট তোমাদের কাউন্সিলিং কবে শুরু হতে পারে। তবে প্রবাবিলিটি যদি আমরা বলি যে 10 জুলাই হিয়ারিং, জানি না হিয়ারিং এর পর আগে বাড়বে কি বাড়বে না, যদি ওই দিনও ডিসিশন চলে আসে, যদি সিঙ্গেল বেঞ্চের ডিসিশনকে আপহেল্ড করে, যদি আবার এনটিএ কে আবার যদি নিট নিতে হয়, তাহলে তো অবশ্যম্ভাবী তোমাদের কাউন্সিলিং আরও পিছিয়ে যাবে। আর যদি রিনিট না নিতে হয় তাহলে হয়তো যে ওই যে স্কোর তারা পেয়েছে তাদের উপর যদি রেজাল্ট পাবলিশ করতে হয়, তাহলে হয়তো আগস্টের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক, অর্থাৎ গতবারে যেমন 14 আগস্ট থেকে কাউন্সিলিং শুরু হয়েছিল, তো এবার ধরে নেওয়া যাচ্ছে যে 14 আগস্টের কাছাকাছি কোনো ডেটে হয়তো তোমাদের কাউন্সিলিং শুরু হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের আজকে ছোট্ট একটি আপডেট। কালকে তোমাদের যে আপডেটটি দিয়েছিলাম যে রিনিটের ব্যাপারে, আজকে আবার সেই ডিসিশন চেঞ্জ করে দিয়েছে মধ্যপ্রদেশ অনারেবল মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটি ছিল রিনিটের, সেটাকে স্টে করে দেওয়া হয়েছে। তো এখন নেক্সট ডেট অফ যে হিয়ারিং সেটা 10 জুলাই রাখা হয়েছে। এখন আমাদের সবার চোখ থাকছে 10 জুলাইয়ের উপরে। 10 জুলাইয়ের ভার্ডিক্টের উপর ডিপেন্ড করছে তোমাদের নেক্সট যে কাউন্সিলিং কবে শুরু হতে পারে। তবুও আমি বলবো তোমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো যে অর্থাৎ সেকেন্ড উইক অফ আগস্ট তোমাদের কাউন্সিলিং শুরু হতে পারে, তার আগে হয়তো আর সম্ভব হয়ে উঠবে না। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো থাকো, তোমাদের মনকে ফ্রেশ রাখো, সতেজ রাখো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।